বেঙ্গলি টেক ইউটিউব ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। স্মার্টফোন মার্কেটের কম্পিটিশন এত বেশি বেড়ে গেছে যে প্রতি সপ্তাহে কিন্তু 1 থেকে 2টো করে স্মার্টফোন লঞ্চ হচ্ছে। তো এত বেশি স্মার্টফোন মার্কেটে থাকার কারণে আমরা কিন্তু নিজেরা যখন নিজের জন্য কোনো ফোন বাই করতে যাই সেই সময় কনফিউজড হয়ে পড়ি। আপনি কোন স্মার্টফোন বাই করবেন সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ওপরে, কিন্তু স্মার্টফোন বাই করার আগে কোন কোন কথাগুলো আপনাদের সবার জানা প্রয়োজন সেই সম্পর্কে আজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা টেকনোলজি সম্পর্কে নতুন কিছু জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পয়েন্ট নাম্বার 1, বিল্ড কোয়ালিটি। যদি আপনি অনেকটা লং টাইম ধরে কোনো স্মার্টফোন ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে সবার আগে অবশ্যই সেই স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি সম্পর্কে জানতে হবে। সমস্ত স্মার্টফোনেই কিন্তু আপনারা 3 রকমের বিল্ড কোয়ালিটি পেয়ে যাবেন: প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, গ্লাস বিল্ড কোয়ালিটি এবং মেটাল বিল্ড কোয়ালিটি। তো এই প্লাস্টিক বিল্ড কোয়ালিটির যে সমস্ত ফোনগুলো আছে এগুলো কিন্তু আমরা এক কথায় বলি পলিকার্বনেট। তো এই যে পলিকার্বনেট ফোন আছে এইগুলো যদি আপনার হাত থেকে বাই চান্স পড়ে যায় তাহলে কিন্তু ভাঙার চান্সটা কম থাকে, বা এখানে এই সমস্ত প্লাস্টিকের ফোনগুলো বেন্ড হয়ে যায় কিন্তু ভাঙতে চায় না। তো এই প্লাস্টিক বডির কোনো ফোন যদি আপনি অনেকটা লং টাইম ধরে ব্যবহার করতে যান সেখানে কিন্তু আপনি ব্যাক প্যানেলে বা সাইডে অনেক রকমের স্ক্র্যাচেস দেখতে পাবেন। এরপরে কিন্তু আছে গ্লাস বডি। তো এই গ্লাস বডিরও কিন্তু অনেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, আবার অ্যাডভান্টেজও আছে। যেমন এখানে আপনার এই গ্লাস বডির প্রত্যেকটা ফোনে কিন্তু আপনি স্ক্র্যাচেস খুব তাড়াতাড়ি পাবেন না, কিন্তু আপনার হাত থেকে যদি একবার বাই চান্স পড়ে যায় তাহলে কিন্তু ভাঙার সম্ভাবনাটা কিন্তু সবার আগে গ্লাস বডিতেই বেশি থাকে। এছাড়াও এই গ্লাস বডির কিন্তু একটা খুব ভালো দিকও আছে, এই ফোন কিন্তু আপনার ইন হ্যান্ডে অনেকটা প্রিমিয়াম ফিল পাবেন। এরপরেই আছে মেটাল বডি। এই মেটাল বডির ফোন কখনো ভাঙবে না বা স্ক্র্যাচও খুব তাড়াতাড়ি পড়বে না, কিন্তু এখানে হিটটাকে কিন্তু বেশি পরিমাণে প্রডিউস করে। যদি আপনি আপনার ফোনে প্রচুর পরিমাণে গেম খেলেন অথবা অনেক কোনো হাই লেভেলে টাচ করেন তাহলে কিন্তু এই ফোন প্রচুর পরিমাণে হিট হবে। তো এখানে বিল্ড কোয়ালিটির পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলতে চাই সেখানে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবসময় গ্লাস বিল্ড কোয়ালিটির ফোনের সঙ্গে যাবেন, বা আপনার যে ফোনের ফ্রেমটা থাকে ওটা যেন কোনো মেটালের বা অ্যালুমিনিয়ামের হয়, তাহলে কিন্তু আপনার ফোন অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। পয়েন্ট নাম্বার 2, ডিসপ্লে। তো ডিসপ্লে কিন্তু একটি স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ ডিসপ্লের কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি যদি কোনো মুভিজ দেখে বা গেমিং করে কোনো মজা না পান তাহলে কিন্তু সেই ফোন কখনোই অর্থ হয় না। কিছু কিছু কোম্পানি আছে এরা কিন্তু ক্রস কাটিংয়ের জন্য লো লেভেলের ডিসপ্লের প্যানেল তাদের ফোনে ব্যবহার করে এবং ওই সমস্ত ডিসপ্লেগুলোকে কিন্তু আমরা ভুল করে বাই করি। যেমন এখানে আজকের দিনে কিন্তু আপনারা 4 রকমের ডিসপ্লে প্যানেল পেয়ে যাবেন: QVGA ডিসপ্লে, TFT ডিসপ্লে, IPS LCD ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে বা OLED ডিসপ্লে। এখানে সবথেকে লো লেভেলের যে ডিসপ্লে দুটি আছে সেটা কিন্তু QVGA এবং TFT প্যানেল। তো এই যে QVGA এবং TFT প্যানেলের ডিসপ্লেগুলো আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্লু লাইট প্রডিউস করে। তো এই ব্লু লাইট যত বেশি প্রডিউস করবে তত কী হবে, আমাদের চোখের পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো এই জন্য আপনারা অবশ্যই সবসময় আজকের ডেটে IPS LCD প্যানেলের দিকে যাবেন, অথবা আপনার যদি বাজেটটা একটু হাই থাকে তাহলে সুপার অ্যামোলেড অথবা OLED কোনো প্যানেলের দিকে যাবেন। এরপরেই আছে ডিসপ্লে রেজুলেশন। তো এই ডিসপ্লেরও কিন্তু বিভিন্ন রকমের রেজুলেশন হয়। এই ডিসপ্লের রেজুলেশনের ওপরে কিন্তু আপনার ফোনের পিকচার কোয়ালিটি ডিপেন্ড করে। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন, যেমন সবার নিচে আছে HD+ বা 720p, এরপরে আছে ফুল HD+ বা 1080p রেজুলেশন, এরপরে আছে কিন্তু QHD বা আপনারা বলতে পারেন 2K ডিসপ্লে, এবং লাস্টে আছে কিন্তু 4K ডিসপ্লে। 8,000 টাকার উপরে যদি আপনি কোনো স্মার্টফোন কিনতে যান সেখানে কিন্তু আপনি HD+ ডিসপ্লে কনসিডার করতে পারেন, কিন্তু দেখবেন ওই ডিসপ্লে প্যানেলটা যেন TFT বা QVGA না থাকে, ওইটা যেন IPS LCD কোনো প্যানেল হয়। যদি আপনারা 10,000 টাকার উপরে কোনো স্মার্টফোন কিনতে যান এবং সেই স্মার্টফোনে যদি আপনারা HD+ এর ডিসপ্লে পান সেই ফোনটা কিন্তু কনসিডার করবেন না বা আপনারা ফোনটি বাই করবেন না। মানে আমি এখানে এটাই বলতে চাইছি আজকের দিনে মিনিমাম আপনার কাছে ফুল HD+ ডিসপ্লে প্যানেল থাকা অবশ্যই প্রয়োজন। আর যদি আপনি একটু টেকি হয়ে থাকেন বা একটু হালকা পাতলা গেমিং করতে চান বা হার্ডকোর কোনো গেমিং করতে চান তাহলে কিন্তু আপনার কাছে ডিসপ্লে রিফ্রেশ রেটটা ম্যাটার করে। এই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন 90 হার্টজ বা 120 হার্টজ ডিসপ্লে প্যানেলের দিকে যাওয়ার। পয়েন্ট নাম্বার 3, ক্যামেরা। অনেকেই আছে ফোনের ডিজাইন, ফোনের লুকস এবং ক্যামেরার মেগাপিক্সেল দেখে ফোন বাই করে। আমরা কিন্তু প্রত্যেকে ভাবি ফোনের মেগাপিক্সেল যত বেশি বড় হবে তত হয়তো আমাদের ফোনের ইমেজ কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি ভালো হবে, কিন্তু না, আপনি কিন্তু এখানে ভুল জানেন। যদি আপনি ফ্ল্যাগশিপ ফোনের দিকে যান সেখানে কিন্তু ব্যবহার করা হয় 12 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল বা ম্যাক্সিমাম 16 মেগাপিক্সেলের সেন্সার, কিন্তু সেখানে যদি আপনি 20,000 বা 25,000 টাকার ফোনকে কম্পেয়ার করেন দেখবেন আমাদের ফোনে কিন্তু 108 মেগাপিক্সেল পেয়ে যাবেন, 64 মেগাপিক্সেল পেয়ে যাবেন বা 48 পেয়ে যাবেন, কিন্তু আমাদের ফোনের থেকে কিন্তু ওই সমস্ত ফ্ল্যাগশিপ ফোনের পিকচার কোয়ালিটি অনেকটা হাই হয় বা ওদের হাই কালার টোন থাকে, প্রচুর রকমের ব্যাপার আছে। যেমন ইমেজ সেন্সার কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়, প্লাস
প্রসেসরটা ভালো হওয়ার কারণে ওদের কিন্তু আইএসপিটা অনেক বেশি ভালো হয়। একটি প্রসেসরের আইএসপির ওপরে কিন্তু ডিপেন্ড করে আপনার ক্যামেরা কোয়ালিটি, শুধুমাত্র মেগাপিক্সেলের ওপরে ডিপেন্ড করে না। আর মেগাপিক্সেলটা কিন্তু একরকম মার্কেটিং গিমিক, এটা দিয়ে কিন্তু সাধারণ মানুষকে বোকা বানানো হয়। আপনি যে কোনো বাজেটেরই কোনো স্মার্টফোন কিনুন না কেন, সেখানে কিন্তু বেশিরভাগ আজকের ডেটে দুটি কোম্পানির ইমেজ সেন্সার পেয়ে যাবেন, একটি হচ্ছে সনি এবং আরেকটি কিন্তু স্যামসাং। এছাড়াও হুয়াইয়ের আছে আলাদা, বা নোকিয়া আলাদা সেন্সার ইউজ করে, বিভিন্ন আছে। কিন্তু যদি আপনারা 20,000 টাকার ভেতরে কোনো ফোন কিনতে চান, সেখানে কিন্তু আপনারা অবশ্যই সনির ইমেজ সেন্সার নিতে পারেন। যেমন এখানে বাজাজ রেঞ্জের একটি ইমেজ সেন্সার আছে সনি 686, এই ক্যামেরা সেন্সারটা কিন্তু খুবই সুন্দর এই প্রাইস রেঞ্জে। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো আপনাকে চেক করতে হবে আপনি যে ফোন কিনছেন ওই ফোনে ইআইএস বা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন অথবা ওআইএস বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের ফেসিলিটি আছে কিনা। যদি আপনার ফোনে ওআইএস বা ইআইএস এর ফেসিলিটি থাকে, তাহলে কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করার সময় কোনো রকমের শেকিনেস দেখতে পাবেন না। এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে কিন্তু আমি খুব একটা ডিটেলসে যাচ্ছি না। যদি আমি ডিটেলসের দিকে যাই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে বা বড় হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমারই আর একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওতে কিন্তু আমি এই ক্যামেরা সম্পর্কে খুব ডিটেলসে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি। তাহলে আপনারা ওখান থেকে বুঝতে পারবেন কোন ক্যামেরা আপনার জন্য সবথেকে বেস্ট হবে। পয়েন্ট নাম্বার 4, প্রসেসর। একটি ফোনের সবথেকে ইম্পর্টেন্ট যদি কোনো পার্ট থেকে থাকে, সেই ইম্পর্টেন্ট পার্টটির নাম কিন্তু প্রসেসর। তো এই প্রসেসরের ওপরে কিন্তু ডিপেন্ড করে আপনার ফোনের পারফরমেন্সটা ভ্যারি করে। যদি আপনার প্রসেসর খারাপ হয়, তাহলে কিন্তু আপনি গেম খেলার সময় প্রচুর পরিমাণে ল্যাগ ফিল করতে পারবেন, ফ্রেম ড্রপ পাবেন, ফোন প্রচুর পরিমাণে হিট হবে। আর যদি আপনার প্রসেসর ভালো হয়, তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। প্লাস আপনি কিন্তু ক্যামেরার দিক দিয়েও প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট পাবেন, কারণ প্রসেসরের আইএসপির ওপরে কিন্তু আমি আপনাদেরকে আগেও বলেছি ইমেজ কোয়ালিটি ডিপেন্ড করে। মার্কেটে কিন্তু দুটি প্রসেসর খুবই পপুলার। এই দুটি প্রসেসরের নাম হচ্ছে মিডিয়াটেক এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন। এছাড়াও যদি আপনি অন্য প্রসেসরের দিকে যান, সেখানে কিন্তু স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস পেয়ে যাবেন, প্লাস হুয়াইয়ের যে ক্রিন পেয়ে যাবেন, অ্যাপেলের নিজের প্রসেসর পেয়ে যাবেন, ইটিসি অনেক রকমের প্রসেসর কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু সবথেকে বেস্ট হবে আপনার জন্য মিডিয়াটেক এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন। যদি আপনি হালকা পাতলা গেমিং করতে চান এবং আপনার বাজেট যদি থাকে 17,000 বা 18,000 টাকা বা রুপিস, তাহলে কিন্তু আপনার জন্য সবথেকে বেস্ট হবে মিডিয়াটেকের জি সিরিজের প্রসেসর। এখানে কিন্তু আপনারা মিডিয়াটেকের G70 পেয়ে যাবেন, G80 পেয়ে যাবেন, G80T পেয়ে যাবেন, আরও অনেক রকমের মিডিয়াটেকের প্রসেসর পেয়ে যাবেন। কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন মিডিয়াটেকের জি সিরিজের প্রসেসর নেওয়া এই বাজেট রেঞ্জে। আর যদি আপনার বাজেট 18,000 টাকার ওপরে হয়, তাহলে কিন্তু আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের দিকে যাবেন। তো এই কোয়ালকম স্ন্যাপড্রাগনের কিন্তু বিভিন্ন রকমের সিরিজ আছে, যেমন 600 সিরিজ, 700 সিরিজ এবং 800 সিরিজ। তো এখানে 800-এর যে সিরিজগুলো আছে, এগুলো কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের জন্য। কিন্তু আপনি যদি 18,000 টাকার ওপরে যাবেন, তখন কিন্তু আপনাকে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 700 সিরিজের দিকে যেতে হবে। তো এই 700 সিরিজে কিন্তু খুব ভালো ভালো প্রসেসর আছে, যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগন 710, 720, 730, 730G, 750, 750G, মানে বিভিন্ন রকমের প্রসেসর পেয়ে যাবেন এই 18,000 টাকার ওপরের রেঞ্জে। তো আমি কিন্তু এখানে আপনাদেরকে একবারও বলছি না যে মিডিয়াটেকের প্রসেসর খারাপ বা মিডিয়াটেকের দিকে এই হাই রেঞ্জে যাবেন না। মিডিয়াটেকের কিন্তু খুবই ভালো ভালো কাজ করছে, যেমন রিসেন্টলি বার করেছে মিডিয়াটেক 800U বা মিডিয়াটেক ডাইমেনসিটি 1000U। তো এই যে 5G প্রসেসরগুলো আছে, এগুলোও কিন্তু খুবই ভালো, এদিকের দিকেও আপনারা যেতে পারেন। কিন্তু আপনারা সব থেকে বেশি যাবেন কিন্তু স্ন্যাপড্রাগনের দিকে, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসরের যে আইএসপি থাকে, এটা কিন্তু খুব হাই লেভেলের হয়, প্লাস পুরো অ্যান্ড্রয়েড সিস্টেমটাই কিন্তু অপটিমাইজ করা কোয়ালকম স্ন্যাপড্রাগনের ওপরে। এতক্ষণ যে আমি আপনাকে প্রসেসরের নামগুলো বললাম, এই সমস্ত জানার আগে কিন্তু আপনাকে জানতে হবে প্রসেসর কী জিনিস, কোয়াড কোর, ডুয়াল কোর, অক্টা কোর, এগুলো কি। আপনি যে প্রসেসর কিনবেন, ওই প্রসেসর কত ন্যানোমিটার টেকনোলজির উপরে বেস করে তৈরি করা হয়েছে, এগুলো আপনাকে জানতে হবে। যে এগুলি কতটা পাওয়ার এফিসিয়েন্ট, বা আপনার প্রসেসরের ফ্রিকোয়েন্সি রেট কি আছে। এছাড়াও কিন্তু প্রসেসরের আরও অনেক পার্ট আছে, যেগুলো কিন্তু এই ভিডিওটিতে বলা সম্ভব নয়। তো এই প্রসেসরের জন্য কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। তাহলে আপনি আপনার জন্য সবথেকে বেস্ট প্রসেসর চুজ করতে পারবেন। পয়েন্ট নাম্বার 5, র্যাম বা স্টোরেজ। তো স্মার্টফোন কেনার সময় কিন্তু আপনারা বিভিন্ন রকমের র্যাম ভেরিয়েন্ট পেয়ে যাবেন। 2GB থেকে শুরু করে 16GB বা 24GB পর্যন্ত র্যাম অ্যান্ড্রয়েড ফোনের জন্য পেয়ে যাবেন। তো এই র্যাম কি, র্যামের কাজ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাকে কিন্তু আমরা সংক্ষেপে বলি র্যাম, বা আপনারা বলতে পারেন টেম্পোরারি স্টোরেজ মেমোরি। যখনই আপনি আপনার ফোনে কোনো অ্যাপ্লিকেশানকে ওপেন করছেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে, বা আপনি একটা অ্যাপ থেকে অন্য একটা অ্যাপে সুইচ করছেন, বা আপনি ইনস্ট্যান্টলি কোনো গেম ওপেন করছেন, এই যে ইনস্ট্যান্টলি কোনো কাজ হয়, এই যে সমস্ত ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপগুলো চলছে, এই সমস্ত কিছু যে স্টোরেজ প্রয়োজন হয়, এই স্টোরেজটা কিন্তু ভ্যারি করে র্যামের ওপরে। তো এখানে আপনার র্যাম যত বেশি হবে বা যত বেশি লেটেস্ট টেকনোলজির হবে, তত কিন্তু আপনার ফোনে আপনি অনেক রকম পারফরমেন্সে বুস্ট পাবেন, বা অ্যাপ ওপেনিং বা ক্লোজিং টাইমটাও অনেকটা কম লাগবে।
এই র্যামেরও কিন্তু বিভিন্ন রকমের টাইপ আছে, যেমন LPDDR3, LPDDR4, LPDDR4X এবং লেটেস্ট হয়তো আপনারা LPDDR5 এর র্যাম দেখতে পাবেন স্মার্টফোনের জন্য। তা আপনি সবসময় চেষ্টা করবেন লেটেস্ট র্যাম ভেরিয়েন্টটাকে নেওয়ার, যেমন LPDDR3 থেকে কিন্তু LPDDR4টা লেটেস্ট। যদি আপনার বাজেট থাকে 10,000 টাকা এবং আপনি হালকা পাতলা ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের অ্যাপ ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য মিনিমাম 4GB র্যাম অবশ্যই থাকা প্রয়োজন। এই 10,000 টাকার বাজেট রেঞ্জে কিন্তু আপনারা 4GB র্যাম বা 6GB র্যামও পেয়ে যাবেন। যদি বাংলাদেশ থেকে আপনি দেখে থাকেন, বাংলাদেশে হয়তো 4GB র্যামের ফোন পেয়ে যাবেন, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আন্ডার 10,000-এর ভিতরে 6GB র্যামের স্মার্টফোন পাওয়া যায়। এরপরেই কিন্তু আসে স্টোরেজ। তো এই স্টোরেজটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কী রকমের কাজ করবেন আপনার ফোনে কেমন টাইপের ডেটা আপনি স্টোর করবেন, সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। যেমন 64GB, 32GB, 128GB বা 256GB, এটা আপনি আপনার রিকোয়ারমেন্টের হিসাব অনুযায়ী নেবেন। এখানে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই স্টোরেজের কিন্তু বিভিন্ন রকমের টাইপ আছে, যেমন eMMC 5.1, এটা কিন্তু একটি ওল্ড ভার্সান। এরপরে আছে UFS 2.1, UFS 2.2, UFS 3.0, UFS 3.1। তো এই UFS 2.1 থেকে কিন্তু UFS 3.1 অনেকটা লেটেস্ট। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই স্টোরেজ টাইপটা কিন্তু UFS 3.1 বা 3.0 বা 2.2-র দিকে যাওয়ার। UFS 2.1 এবং eMMC 5.1-এর দিকে যাবেন না। পয়েন্ট নাম্বার 6, ব্যাটারি। আমরা যে সমস্ত স্মার্টফোনগুলো ব্যবহার করি, এই প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু লিথিয়াম আয়নের ব্যাটারি ব্যবহার করা হয়। তো ব্যাটারি সম্পর্কে খুব ডিটেলস বলার কোনো প্রয়োজনই নেই, কিন্তু আপনি যদি একটু গেম বেশি খেলেন বা অনেক কিছু হার্ড ওয়ার্ক করেন, আপনার ফোনের ওপরে হালকা পাতলা মাল্টিটাস্কিং করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই 4000 mAh-এর নিচে কোনো ব্যাটারি নেবেন না। আপনি সবসময় এটা চেষ্টা করবেন 4000 mAh-এর ওপরের কোনো স্মার্টফোন বাই করার। আর আপনার ব্যাটারির mAh যত বেশি বাড়বে, তত কিন্তু আপনার ফোন চার্জ করতে প্রচুর পরিমাণে সময় লাগবে। এই জন্য আপনারা অবশ্যই আজকের ডেটে মিনিমাম 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড কোনো স্মার্টফোন বাই করবেন। 15 ওয়াটের নিচে কিন্তু কোনো স্মার্টফোন বাই করবেন না। আমি জানি যে বাংলাদেশে স্মার্টফোনের প্রাইসগুলো একটু বেশি, মানে বাংলাদেশে প্রচুর পরিমাণে লুট করে। বাংলাদেশে হয়তো 18-19 হাজার টাকায় আপনারা 25-35 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। সেখানে আমাদের ইন্ডিয়াতে কিন্তু আমরা 18 থেকে 19 হাজার টাকা যে সমস্ত স্মার্টফোনগুলো আছে, সেখানে কিন্তু আমরা 65 ওয়াটের সুপার চার্জার পেয়ে যাই। তো এছাড়াও কিন্তু একটি স্মার্টফোন বাইং গাইডের আরও অনেক রকম পয়েন্ট আছে, কিন্তু এই যে পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্টগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আর আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, বা আপনার ফোনের ব্যাটারি ইমপ্রুভ কীভাবে করবেন, যে কোনো পারফরমেন্সের জন্য কিন্তু আপনারা আমাকে নিচে কমেন্ট করে জানান। আমি কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো টেক ভিডিওতে।